ছোটবেলা থেকে আমি আমার দাদা দাদিদেরকে দেখে এসেছি যারা গ্রামের মানুষ তাদের বিশেষ করে শারীরিক ক্ষমতা বা শারীরিক যে একটা শক্তি এটা বিশেষ করে গ্রামের মানুষের অনেক বেশি থাকে। আমি তার প্রমাণটা আজকে পেলাম। আমার বাসার কাজের ছেলে আসলে ওর এত পাওয়ার এত শক্তি যেটা আমি আসলে একেবারেই কল্পনাও করতে পারিনি। যেই শক্তি আমার স্বামী কখনো কোনো কাজে দেখাতে পারে নাই, আমার হাজব্যান্ড কখনো আমাকে ওইভাবে সাহায্য করতে পারে নাই বা কাজের উৎসাহ দিতে পারে নাই, তো আমার বাসার সাধারণ একটা কাজের ছেলে, নাম তার জামাল। ঠিক আছে, হ্যাঁ, সে এতটা কাজের প্রতি নিষ্ঠাবান এবং পরিশ্রমী যা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। ও আমাকে বলেছিল, ম্যাডাম, আপনি শুধু আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আপনার সংসারের সমস্ত কাজকর্ম এত সুন্দর আর নিখুঁতভাবে গুছিয়ে দেব যে আপনি অনেক স্বস্তি পাবেন এবং অনেক শান্তিতে থাকতে পারবেন। আসলে আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম, তাই ওকে একটা সুযোগ দিয়েছিলাম। তারপর বন্ধুরা, আমি নিজেই অবাক হয়ে পড়েছি। আসলে আমার বিয়ে হয়েছে সবেমাত্র ৩ বছর হলো, তবে আমার হাজব্যান্ড এখন আমার সঙ্গে থাকে না। আমার হাজব্যান্ড কিছুদিন আগেই আমাকে ছেড়ে এক লন্ডন প্রবাসী মেয়েকে বিয়ে করে লন্ডনে চলে যায়। এখন বর্তমানে আমি একাই আছি এবং আমার একটা ২.৫ বছরের ছোট্ট মেয়ে সন্তান আছে। কিন্তু বন্ধুরা, আমি প্রেম করে বিয়ে করার কারণে আমার মা বাবা আমাকে কখনোই মেনে নেয় নাই এবং তারা আমাকে ত্যায্য করে দিয়েছে। আমার মা বাবা ছিল মধ্যবিত্ত পরিবারের চেয়ে একটু ভালো ঘরের। ব্যবসা বাণিজ্য আর টাকা পয়সা সবকিছুই তাদের মোটামুটি ভালো ছিল। আর আমি যেহেতু তাদের সন্তান, আমি অনেক পড়াশোনা করেছি। কিন্তু এখন পরিবার আমাকে ত্যাগ করার কারণে এবং স্বামী ছেড়ে চলে যাওয়ার কারণে আমাকে একটা ব্যাংকে ৮ ঘন্টা চাকরি করতে হয়। কিন্তু বাসায় আমার ছোট মেয়েটা একা থাকে, তাই কাজের মানুষের কাছে রেখে যেতে হয়, যদিও তারা ঠিকঠাক দেখাশোনা করে না। কিছুদিন আগে হঠাৎ খবর আসলো যে আমার ৫ বছরের ছোট চাচাতো বোনের বিয়ে হবে। সে আমাকে ফোন করে বলল, আপু, তোমাকে আমার বিয়েতে আসতেই হবে, তা না হলে আমি বিয়েই করব না। কারণ আমার মা বাবাও চেয়েছিল আমাকে পারিবারিকভাবে বিয়ে দিতে, কিন্তু আমি অবাধ্য হয়ে প্রেম করে একটা ছেলেকে বিয়ে করেছিলাম। বিয়ের পর জানতে পারি ছেলেটা ভালো না, ও আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। ততক্ষণে আমি গর্ভবতী হয়ে পড়েছিলাম এবং এমন অবস্থায় সে আমাকে ছেড়ে অন্য মেয়ের হাত ধরে চলে যায়। এখন আমি না পারতেছি মা বাবার সামনে গিয়ে মুখ তুলে দাঁড়াতে, না পারতেছি তার বাসায় যেতে, কারণ সে আমাকে সব ভুয়া ঠিকানা আর ভুয়া নাম বলেছিল। আমি দেখতে সুন্দর ও স্মার্ট ছেলে দেখে প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। আসলে আমরা মেয়েরা এখানেই ভুল করি। সুন্দর মানুষের চেয়েও সবচাইতে বেশি দরকার একটা সুন্দর মন, এবং যে পুরুষ পরিবারের দায়িত্ব নিতে জানে সেই হলো আসল মানুষ। তো এরকম সমাজে অনেক পুরুষ মানুষ আছে, অনেক ছেলে আছে যারা বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদের ব্যবহার করে এবং তাদের বিশ্বাস নিয়ে খেলা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। আর আমরা মেয়েরা অন্ধবিশ্বাসের কারণে এই ভুলটা বারবার করে ফেলি, কিন্তু এমনটা আমাদের কখনোই করা উচিত না। যাই হোক বন্ধুরা, আমার নাম ইশরাত। আমি আজকে আমার জীবনের এক সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি। আমি জানি তোমরা অনেক গল্প শোনো, তবে আজকের এই গল্পটি সম্পূর্ণ একটি বাস্তব অভিজ্ঞতা, যা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমার বাড়ি মূলত বাংলাদেশের একটি মফস্বল গ্রামে হলেও চাকরির সুবাদে আমি এখন শহরে বসবাস করি। আমি একটি ব্যাংকের হেড অফিসে কাজ করি এবং মোটামুটি ভালো একটা বেতন পাই। সেখানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আমি আর আমার ছোট মেয়ে থাকি। কিছুদিন আগে আমি ভাবছিলাম যে চাচাতো বোন জেরিনের বিয়েতে যাওয়া কি আমার ঠিক হবে? সেখানে আমার মা বাবা এবং আত্মীয় স্বজনেরা থাকবে, তারা তো আমার অতীত সম্পর্কে জানে। তাদের সামনে মুখ তুলে কিভাবে দাঁড়াবো? অনেকেই হয়তো অনেক কথা বলবে, কিন্তু পরে সিদ্ধান্ত নিলাম যা হবার হবে। জেরিন আমাকে খুব ভালোবাসে এবং চাচা চাচিও আমাকে ফোন করে যেতে বলেছেন। মা বাবা মেনে নিক আর না নিক, আমি শুধু বোনের বিয়ের আনন্দের দিকেই নজর দেব। বিয়ের 2 দিন আগেই, অর্থাৎ বৃহস্পতিবারে, আমি সেখানে চলে গেলাম। আমার চাচা চাচি এবং বোন জেরিন আমাকে দেখে অনেক খুশি হলো। জেরিন তো আমাকে দেখে জড়িয়ে ধরে বলেই ফেলল, আপু, তুই সত্যিই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই হয়তো আসবিই না। যাই হোক, তুই এসেছিস, আসলে আমি খুব খুশি হয়েছি। আমার অনেক ভালো লাগছে। তুই তোর রুমে চলে যা, এটা তোর রুম। তারপর আমার মেয়ে ঈশাকে সবাই অনেক আদর করছিল, আমার চাচা চাচি, জেরিন থেকে শুরু করে সবাই। কিন্তু ও আসলে কারো কোলে থাকতে চাচ্ছিল না। ও তার মায়ের কোল ছাড়া কারো কাছে খুব একটা যায় না। দাদা দাদি কিংবা নানা নানির সম্পর্ক কী তাও খুব একটা বোঝে না বা চেনে না, তাই কারো কোলেই যেতে চায় না। তখন ওদের বাসায় একটা কাজের ছেলে ছিল যার নাম জামাল। হঠাৎ করেই জামাল বলল, ম্যাডাম, আপনি বরং গিয়ে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণে আমি আপনার মেয়েকে কোলে নিচ্ছি, ও আমার কোলে থাকবে।
এই কথা বলে জামাল কোলে নিতেই দেখলাম আমার মেয়ে একদম শান্ত হয়ে গেল, কোনো কান্নাকাটি করছে না, একদম ভদ্র একটি মেয়ে হয়ে গেল, যেন নিজের বাবার কোলে গিয়েছে। আসলে ছোটবেলা থেকেই আমার মেয়েটাকে তো বাবার স্নেহ দিতে পারছি না। যাই হোক, জামালের কোলে যাওয়ার সাথে সাথেই ওর কান্নাকাটি একদম বন্ধ হয়ে গেল, যা দেখে আমি অবাক হলাম। তখন আমি একটি মুচকি হেসে বললাম, ঠিক আছে ভাই, তুমি ওকে একটু দেখে রাখো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, আসতে খুব গরম লেগেছে, একটু গোসল করে আসি। তারপর আমি গোসল করে একটা সুন্দর 3 পিস পোশাক পরে নিলাম। পোশাকটি পরার পর আমি সবাইকে নিয়ে একটু আড্ডা দিলাম, তাদের সাথে আমার খুব ভালো সময় কাটছিল। আর এদিকে আমার মেয়েটাকে ফিডার খাইয়ে দুধ দিচ্ছিল জামাল, এবং খুব সুন্দরভাবে দেখাশোনা করছিল। আমি জামালকে জিজ্ঞেস করলাম, বাহ, তুমি তো আমার মেয়েকে খুব আপন করে নিয়েছো, ও তো কারো কোলে থাকতে চায় না, কিন্তু তোমার কোলে খুব সুন্দরভাবে আছে। তারপর আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, কি আম্মু, তুমি কার কোলে আছো, মাম্মার কোলে? আমার মেয়েটাও জামালকে খুব খুশি ছিল। জামালও খুব একটা বড় ছেলে নয়, বয়স বড়জোর 16-17 হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এই বাসায় কি কাজ করো, আগে তো তোমাকে দেখি নাই? ও বলল, ম্যাডাম, আমি মূলত এই বাসায় কাজ করি না, আপনার চাচা খলিল স্যারের দোকানে কাজ করতাম, এখন দোকানটা স্যার ছেড়ে দিচ্ছেন। ম্যাডাম, আপনি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আমরা খুব গরিব, মা বাবা কৃষি কাজ করেন, সংসারটা কোনোমতে চলে। আমি পড়াশোনা করতাম, কিন্তু টাকার অভাবে এখন আর করি না। আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিলে খুব উপকার হতো। ছেলেটার কথা শুনে আমার খুব মায়া হলো। দেখলাম আমার মেয়ে ঈশাও ওর কোলে খুব স্বাচ্ছন্দ্যে থাকে। তাছাড়া আমি যখন ব্যাংকে সকালে চলে যাই, তখন বাসায় আমার একজন মানুষ দরকার হয়। একটা ছেলে থাকলে বাজার ভাট করা, শাকসবজি কেনা, গ্যাসের সিলিন্ডার আনা, সব কাজই সহজে হতে পারে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি সব কাজ করতে পারবে, যেমন বাজার করা, মেয়েকে সামলানো আর ঘরের কাজ? ও বলল, ম্যাডাম, আমি সব কাজ পারি, রান্না করা, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, সব পারি। ছোট বোনকে তো আমিই মানুষ করেছি, মা বাবা কাজে গেলে বাসার সব কাজ আমিই করতাম, আপনি কোনো চিন্তা করবেন না। সত্যি বলতে ছেলেটিকে আমার খুব পছন্দ হলো। শহরে এমন বিশ্বস্ত কাজের লোক পাওয়া খুব কঠিন। আমি তাকে বললাম, ঠিক আছে, আমার বাসায় তোমার কাজের ব্যবস্থা করে দেব, মেয়েকে দেখে রাখবে আর ঘরের কাজ করবে, 10,000 টাকা বেতন দেব, তাতে কি তোমার চলবে? সেই শুনে খুব খুশি হয়ে বলল, ম্যাডাম, এতেই আমার অনেক চলবে, স্যারের দোকানে তো মাত্র 7,000 টাকা পেতাম। আমি বললাম, ঠিক আছে, 10,000 টাকা আর থাকা খাওয়া আমার। জামাল খুব খুশি হলো। কিছুক্ষণ পর আমার মা বাবা এলেন, তবে আমি তাদের সাথে কোনো কথা বললাম না। জেরিনের বিয়ে শেষ হলে আমি চাচাকে বুঝিয়ে জামালকে সাথে করে শহরে নিয়ে আসলাম। শহরে বাসায় এসে জামালকে ঘরের সব কাজ বুঝিয়ে দিলাম। দেখলাম ছেলেটি খুব নিখুঁতভাবে থালা বাসন ধোয়া থেকে শুরু করে ঘর মোছা সব কাজ করছে, আর আমার মেয়েও ওর সাথে খুব হাসি খুশি থাকছে। এমন মানুষই তো আমি খুঁজছিলাম। পরের দিন রাতে খাওয়া দাওয়া শেষে আমি জামালকে বললাম, জামাল, তুমি গিয়ে তোমার রুমে ঘুমিয়ে পড়ো, আর আমি আমার মেয়েটাকে নিয়ে এই রুমে ঘুমিয়ে পড়ছি, আর তোমার রুম ওটা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাতে গিয়ে দেখি জামাল আগেই উঠে গেছে এবং সে চা কফি বানাচ্ছে। নাস্তা খাওয়ার পর আমি ওয়াশরুমে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হচ্ছিলাম। আমি অফিসে বের হব এমন সময় আমার মেয়েও ঘুম থেকে উঠে গেল। দেখলাম তাকে মুখ হাত ধুইয়ে জামাল কোলে নিয়ে বসে আছে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় আমি আমার মেয়েকে খুব আদর করে যাই, গালে একটা চুমু দিয়ে যাই। আর জামাল আসার পর থেকে আমাদের আগের কাজের মানুষটিকে না করে দিয়েছি, কারণ এখন আর তার প্রয়োজন নেই। হঠাৎ করে খেয়াল করলাম মেয়েটা জামালের কোলে ছিল। আমি মেয়েটির গালে আদর করতে গেলে সে মুখ সরিয়ে নেয় এবং অসাবধানতাবশত আদরটা গিয়ে লাগে জামালের গালে। এতে আমি খুব লজ্জা পেয়ে গেলাম এবং জামালকে বললাম, উফ, সত্যি সরি, আমি তো মেয়েকে আদর করতে যাচ্ছিলাম, ভুল করে তোমার গালে লেগে গেছে, কিছু মনে করো না ভাই। জামাল বলল, না না ম্যাডাম, আমি কিছু মনে করিনি, আমি তো জানি আপনি আপনার মেয়েকে কত ভালোবাসেন। আমি সরল মনে অফিসে চলে গেলাম। বিকেলে অফিস থেকে ফেরার সময় কিছু বাজার করে আনলাম। জামাল আর আমি মিলে সেগুলো রান্না করে রাতের খাবার একসঙ্গে খেয়ে নিলাম। খেয়াল করলাম মেয়েটি দিনে ঘুমানোর কারণে রাতে ঘুমাতে দেরি করছিল এবং জামালের কোল থেকে নামতে চাচ্ছিল না। আমি জামালকে বললাম, তুমি আমার রুমে এসে ওকে একটু সামলাও, ঘুমিয়ে পড়লে তোমার রুমে চলে যেও। জামাল মেয়েটিকে খেলনা দিয়ে খালাতে খালাতে ঘুম পাড়িয়ে নিজের রুমে চলে গেল। পরদিন সকালে আমি অফিসে যাওয়ার আগে আবার মেয়েকে ডাকলাম, ঈশামা, এদিকে আসো, তোমাকে একটু আদর করি। কিন্তু এবারও যখন আমি ওকে আদর করতে গেলাম, মেয়েটি হঠাৎ মুখ সরিয়ে নিল। অসাবধানতাবশত স্পর্শটি জামালের দিকে চলে যায়। আমি ভীষণ লজ্জিত হয়ে পড়লাম।